হরে কৃষ্ণ। রাখি বন্ধনের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানব। রাখি বন্ধন কোন দিন, কখন রাখি বন্ধন করতে হবে, রাখি বন্ধনের সময়সূচি, সারা বিশ্বের রাখি বন্ধনের সঠিক সময়সূচি, ভদ্রাকাল ব্যতীত সঠিক সময়সূচি আজকে আমরা জানব এবং কিভাবে রাখি বন্ধন করতে হবে সেই সম্পর্কে জানব। তো এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখি বন্ধন উদযাপন করা হয়ে থাকে, রাখি পূর্ণিমা বলে থাকেন অনেকে। তো এদিন কিন্তু ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি বলরাম পূর্ণিমা, চান্দ্র শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি শ্রাবণ মাসের পূর্ণিমা এবং সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমাতেই হচ্ছে এই বছরের ক্ষেত্রে 28শে আগস্ট 2026 শুক্রবার। তবে ইউরোপ আমেরিকাতে সেটি 27শে আগস্ট, কিন্তু অন্যান্য স্থানের ক্ষেত্রে এশিয়া এবং অস্ট্রেলিয়াতে মধ্যপ্রাচ্যের সকল দেশে 28শে আগস্ট শুক্রবার। তো ভারত বাংলাদেশে যারা রয়েছেন, রাখি পূর্ণিমা, শ্রাবণ মাসের পূর্ণিমা, বলরাম পূর্ণিমা উদযাপিত হবে, পালিত হবে 28শে আগস্ট 2026 শুক্রবার। তো এই দিন কিন্তু ঋষি তর্পণ, বেদ উপকর্ম এবং কেউ চাইলে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি কার্য সম্পাদন করতে পারেন। এবং এই দিন বিশেষ পুজোর মাধ্যমে, হাতে রক্ষা কবচ দেওয়ার মাধ্যমে বেদশাস্ত্র অধ্যয়ন কার্য শুভারম্ভ হয়ে থাকে এই দিন। অনেকে দীক্ষা প্রদান করে থাকেন, দীক্ষা গ্রহণ করে থাকেন এই দিনে, উপনয়ন হয়ে থাকে। বিশেষ করে বেদ উপকর্ম অর্থাৎ যারা ব্রাহ্মণগণ রয়েছেন, পৈতে রয়েছে, সেক্ষেত্রে এই দিনে পৈতা পরিবর্তন করা হয়। সকলের ক্ষেত্রে বিশেষ কিছু বিধি রয়েছে, সকলে উপবিদ বা পৈতা পরিবর্তন করেন। তো এই দিন কিন্তু হয়গ্রীব জয়ন্তীও রয়েছে, ভগবানের অবতার হয়গ্রীবের আবির্ভাব তিথি। এদিন বলরাম জয়ন্তী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী। এদিন কিন্তু মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস ব্রত রয়েছে। বলরাম জয়ন্তীর মাহাত্ম্য, কিভাবে উপবাস করবেন, কি কি বিধি রয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা গত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বিশেষভাবে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করছি। তো ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডে এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে রাখি পূর্ণিমার বিধি সেটি উল্লেখ রয়েছে এবং নারদ পুরাণে এই দিনে যে বেদ উপকর্ম করা হয় সেটি নারদ পুরাণে উল্লেখ রয়েছে। অর্থাৎ এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে বেদ উপকর্ম করার যে বিধি, উপবেদ পরিবর্তন, পৈতা পরিবর্তন বা বেদশাস্ত্র শিক্ষার শুভ আরম্ভ, সেই বিধি নারদ পুরাণে উল্লেখ রয়েছে। তো এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা। অনেকে বিভিন্ন ক্ষেত্রে বলে থাকেন যে অমুক পঞ্জিকায় বা অমুক ক্যালেন্ডারে সেটি লেখা রয়েছে, এটি লেখা রয়েছে, এই সেই অনেকে বলে থাকেন। তো দেখুন, বিভিন্ন ক্যালেন্ডারে লেখা থাকতে পারে এটি ভাদ্র মাস লেখা থাকতে পারে, বিভিন্ন ক্যালেন্ডারে এটিকে আগস্ট মাসে লেখা থাকতে পারে, সেটি মুখ্য বিষয় নয়। কিন্তু আমাদের সনাতন ধর্মীয় সকল পূজা পার্বণ, ব্রত, সকল তিথি উদযাপন করা হয় সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী। তো এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা, আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা এটি শ্রাবণ মাসের পূর্ণিমা এবং শাস্ত্রে রয়েছে এটি শ্রাবণ মাসের পূর্ণিমা। গত গুরু পূর্ণিমার ক্ষেত্রে সেটি হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা, শাস্ত্রে রয়েছে গুরু পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সেটি আষাঢ় মাসের পূর্ণিমাতে উদযাপন করা হয়েছিল। যদি নানান ক্যালেন্ডারে নানান মাস লেখা থাকতেই পারে, সেটি ভিন্ন বিষয়। তো সেই কারণে সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি শ্রাবণ মাসের পূর্ণিমাতে হচ্ছে রাখি পূর্ণিমা। তো কখন রাখি বন্ধন করতে হবে, সারা বিশ্বের রাখি বন্ধনের বা রাখি পূর্ণিমার যে সঠিক সময়সূচি, সেই সময় আমরা এখন প্রথমে প্রদান করছি। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী রাখি বন্ধনের যে সময় 28শে আগস্ট ভোর 5:18 থেকে সকাল 9:48 পর্যন্ত। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। অসম, মেঘালয়, ত্রিপুরার সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5:05 থেকে সকাল 9:48 পর্যন্ত। মুম্বাই সহ মহারাষ্ট্রের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 6:23 থেকে সকাল 9:48 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5:39 থেকে সকাল 10:18 পর্যন্ত। দুবাই, আরব আমিরাত, ওমানের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5:57 থেকে সকাল 8:18 পর্যন্ত। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী 28 তারিখ ভোর 5:15 থেকে সকাল 7:18 পর্যন্ত। লন্ডন সহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগালের সময় অনুযায়ী 27 তারিখ হচ্ছে 27 তারিখ বিকেল 4:58 থেকে রাত্রি 10টা পর্যন্ত থাকছে। তবে অপরাহ্নকাল যেটি সর্বোত্তম, সেক্ষেত্রে লন্ডন, আয়ারল্যান্ড, পর্তুগালের সময় অনুযায়ী বিকেল 4:58 থেকে বিকেল 5:11 পর্যন্ত, এই 13 মিনিট হচ্ছে সর্বোত্তম। এছাড়াও প্রদোষকাল রয়েছে সন্ধ্যে 7:58 থেকে রাত্রি 10টা পর্যন্ত। ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানির সময় অনুযায়ী 27শে আগস্ট বিকেল 5:58 থেকে রাত্রি 10টা পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে সর্বোত্তম হচ্ছে বিকেল 5:58 থেকে বিকেল 5:59। প্রদোষকাল 7:52 থেকে 10টা। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী 28শে আগস্ট সকাল 6:29 থেকে
দুপুর 2:18 পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সর্বোত্তম হচ্ছে দুপুর 1:12 থেকে দুপুর 2:18 পর্যন্ত। জাপানের সময় অনুযায়ী 28 আগস্ট ভোর 5:10 থেকে দুপুর 1:18 পর্যন্ত। তবে সর্বোত্তম হচ্ছে অপরাহ্নকাল দুপুর 1:01 থেকে দুপুর 1:18 পর্যন্ত। আমেরিকা কানাডার সময় অনুযায়ী 27 তারিখ রাখি পূর্ণিমা, 27 তারিখ সকাল 11:58 থেকে রাত্রি 9:18 পর্যন্ত। তবে অপরাহ্নকাল হিসেবে সর্বোত্তম হচ্ছে দুপুর 2:17 থেকে বিকেল 4:48 পর্যন্ত আমেরিকার সময় অনুযায়ী, কানাডার সময় অনুযায়ী। প্রদোষকাল থাকছে সন্ধ্যে 7:36 থেকে রাত্রি 9:18 পর্যন্ত। তো রাখি পূর্ণিমায় কী কী করবেন? অবশ্যই যারা আমিষ আহারী রয়েছেন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন, আমিষ আহার করা যাবে না। নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, এর আগের দিন পর দিনও আমিষ আহার বর্জন করবেন। এবং অনেকের পরিবারে কিন্তু রাখি পূর্ণিমা পালন করা হয়ে থাকে, রাখি বন্ধন করা হয়ে থাকে। যারা বাস্তবে রাখি বন্ধন করবেন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করতে হবে। মাছ মাংস আমিষ আহার গ্রহণ করে রাখি বন্ধন করার কোনো যৌক্তিকতা নেই, কোনো লাভ হবে না। কারণ অন্য জীবকে কষ্ট দিয়ে কোনো রক্ষা কবচ দ্বারা কোনো লাভ হবে না। তো সেই কারণে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। সেদিন আপনারা মঙ্গলারতি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, কৃষ্ণ বলরাম গৌরনীতের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন। বিশেষভাবে পরিবারের সকলে মিলে তুলসীপত্র অর্পণ করতে পারেন। আপনি আরতি করতে পারেন, কৃতপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে পারেন। কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে, নির্জল উপবাস। দুপুর 12টার পর আপনার অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন। শ্রীরাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধ 18 খণ্ডে প্রকাশিত নর্মাল দক্ষিণামূল্য পুরুষ সেট 18 খণ্ডের 9,000 রুপিয়া, সেটি এখন স্পেশাল ডিসকাউন্টে 1500 টাকা ডিসকাউন্ট, মাত্র 7,500 টাকা। এখানে শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি। সমগ্র ভারতে ফ্রি হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে যাবে। 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি। এখানে শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে আপনি পেয়ে যাবেন। তাই খুব দ্রুত সংগ্রহ করুন। শত শত ভক্তরা সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবং জন্মাষ্টমী ব্রত রয়েছে 4 সেপ্টেম্বর। জন্মাষ্টমীর পূর্ব আপনারা খুব দ্রুত শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে পারেন। বলরাম পূর্ণিমা, কৃষ্ণ বলরামের আবির্ভাব লীলা এবং সকল লীলা আপনারা পাঠ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন শ্রীমদ্ ভাগবত থেকে। তো এই দিন যে রক্ষা কবচ সূত্র প্রদান করা হয়, রাখি বন্ধন, যেটা হচ্ছে রক্ষা কবচ সূত্র, রক্ষাবন্ধন বলা হয়ে থাকে। তো এই রক্ষা কবচ সূত্র কে কাকে অফার করতে পারে? কেউ কেউ মনে করেন যে রাখি বন্ধন হচ্ছে শুধু ভাই বোনের উৎসব। শাস্ত্রে রয়েছে রাখি বন্ধনের ক্ষেত্রে শ্রাবণ মাসের পূর্ণিমাতে যে রক্ষা কবচ সূত্র প্রদান করা হয় সেটি কোনো রাজাকে শুদ্ধ ব্রাহ্মণ প্রদান করতে পারেন। রাজ পুরোহিত শুদ্ধ ব্রাহ্মণ তিনি রাজাকে প্রদান করতে পারেন, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি হচ্ছে রাজাকে তার যে স্ত্রী অর্থাৎ রানী তিনিও প্রদান করতে পারেন, অথবা কোনো সতী সাধ্বী স্ত্রী তিনি তার স্বামীকেও রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন। এই রক্ষা কবচ সূত্রের দ্বারা তার স্বামীর মঙ্গল বিধান হবে, রক্ষা হবে 1 বছরের জন্য। রাজার ক্ষেত্রেও সেরকমটি। অথবা কোনো বোন তার ভাইকে রক্ষা কবচ সূত্র অর্পণ করতে পারেন। কেউ কেউ ভেবে থাকেন যে এটি শুধুমাত্র ভাই বোনের উৎসব। সেটি বিশ্বগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করে গিয়েছেন বিশেষভাবে তখনকার সময়ের সাপেক্ষে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার জন্য। সেই সময়ের জন্য সেটি প্রয়োজন ছিল, ভ্রাতৃত্ববোধ সকলের মাঝে সেটি আরও বর্ধিত করার। সেই কারণে তিনি এই বিশেষ সুযোগটি তিনি গ্রহণ করেছেন এবং সকলকে অনুপ্রাণিত করেছেন যেন সকলের মাঝে ঐক্যতার বন্ধন তৈরি হয়। কিন্তু এরকম নয় যে গত 100 বছর ধরে 150 বছর ধরে শুধুমাত্র ভাই বোনের উৎসব পালন করা হচ্ছে, মানে অনাদিকাল থেকে এটি শুধু ভাই বোনের উৎসব, সেরকমটি নয়। নারদ পুরাণে 4th খণ্ডের 124তম অধ্যায়ে উল্লেখ রয়েছে যে এই দিন বেদ উপকর্ম করা হয় এবং বিশেষ করে বেদশাস্ত্র শিক্ষার শুভ আরম্ভ করা হয়। সেক্ষেত্রে গুরুদেব তার শিষ্যকে রক্ষা কবচ সূত্র প্রদান করেন যাতে সেই শিষ্য যারা রয়েছেন গুরুকুলে অধ্যয়ন করবেন, বেদশাস্ত্র অধ্যয়ন করবেন, তারা যাতে সঠিকভাবে সেই শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। তো সেই কারণে গুরুদেব কিন্তু এই রক্ষা কবচ সূত্র সকল শিষ্যদেরকে অর্পণ করেন। এই দিন থেকে বেদশাস্ত্র শিক্ষার শুভারম্ভ হয়ে থাকে, সেটি নারদ পুরাণ উল্লেখ রয়েছে। এবং বেদ উপকর্ম হয়ে থাকে উপবিদ বা পৈতা পরিবর্তন, সেটিও নারদ পুরাণ উল্লেখ রয়েছে। আর রাখি বন্ধনের বাকি বিষয়গুলো ভবিষ্যৎ পুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে। ভবিষ্যৎ পুরাণের উত্তরখণ্ডের 137তম অধ্যায়ে সেটি উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নির্দেশ প্রদান করেছিলেন যেন তিনি এই রক্ষা কবচ সূত্র ধারণ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে বলি মহারাজের সেই ঘটনা যে একবার বলি মহারাজ ইন্দ্রের দ্বারা পরাজিত হন। তখন বলি মহারাজ তার গুরুদেবের নিকট শুক্রাচার্যের নিকট গিয়েছিলেন যে কেন আমি ইন্দ্রের সাথে জয়ী হতে পারলাম না, দেবরাজ ইন্দ্র তার সাথে আমার পরাজয় হলো, কেন সেটি হলো, কেন আমি জয় লাভ করতে পারছি না বারবার চেষ্টা করেও, সেটি তার গুরুদেবকে জানালেন। বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে জানালেন। তখন শুক্রাচার্য বললেন যে তুমি এই 1 বছর ইন্দ্রদেবের সঙ্গে সখ্যতা করো, কারণ এই 1 বছর তুমি রাজা ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্রকে পরাজিত করতে পারবে না। কেন? এর কারণ হচ্ছে
শ্রাবণ মাসের পূর্ণিমাতে দেবগুরু বৃহস্পতি এবং ইন্দ্রাণী শচী দেবী অর্থাৎ ইন্দ্রদেবের পত্নী, ইন্দ্রদেবের স্ত্রী শচী দেবী, দেবগুরু বৃহস্পতি ইন্দ্রদেবকে রক্ষা কবচ সূত্র প্রদান করেছেন এবং তার স্ত্রী শচী দেবীও তার স্বামীকে রক্ষা কবচ সূত্র প্রদান করেছিলেন শ্রাবণ মাসের পূর্ণিমাতে। তো সেই কারণে যেহেতু রক্ষা কবচ সূত্র প্রদান করা হয়েছে বিশেষভাবে মন্ত্র উচ্চারণ করে, সেই কারণে এই 1 বছর তিনি হচ্ছেন অপরাজেয়। তো সেই কারণে তুমি এখন ইন্দ্রদেবের সঙ্গে সখ্যতা করো, এইভাবে শুক্রাচার্য বলি মহারাজকে উপদেশ দিয়েছিলেন। তো দেখুন, ইন্দ্রাণী শচীদেবী অর্থাৎ ইন্দ্রদেবের দেবরাজ ইন্দ্রের স্ত্রী কিন্তু তার স্বামীকে রক্ষা কবচ সূত্র প্রদান করেছিলেন। তো সেই কারণে আমরা বলে থাকি যে এরকমটি নয় যে কোনো স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না, শুধুমাত্র ভাই বোনের উৎসব, এরকমটি নয়। কিন্তু শাস্ত্রে রয়েছে ইন্দ্রাণী শচীদেবী তিনি কিন্তু প্রদান করেছিলেন তার স্বামীকে রক্ষা কবচ সূত্র। তাহলে বোন তার ভাইকে প্রদান করতে পারবে, স্ত্রী তার স্বামীকে প্রদান করতে পারবে, গুরু তার শিষ্যকে প্রদান করতে পারে এবং বিশেষভাবে কুল পুরোহিত বা রাজ পুরোহিত রাজাকে অর্পণ করতে পারেন রাজার রক্ষার নিমিত্তে রক্ষা কবচ সূত্র। এবং কেন বোন তার ভাইকে প্রদান করতে পারে সেটির দৃষ্টান্ত হচ্ছে দ্রৌপদীর ক্ষেত্রে। যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপাল বধ করেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন কিন্তু তার আঙুল থেকে, সেই সুদর্শনের দ্বারা কিন্তু আঙুল থেকে যখন রুধির বেরিয়েছিল, তখন কিন্তু দ্রৌপদী তার নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন। তো কৃষ্ণকে সখা জ্ঞানে বা ভ্রাতা জ্ঞানে তিনি কিন্তু দ্রৌপদী সেটি করেছিলেন। তো সেই কারণে কিন্তু দ্রৌপদী প্রতিদানও পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। টনটন শাড়ি একটি বিশেষ সময় তিনি পেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে তুমি শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই রক্ষা কবচ সূত্র ধারণ করো। এর কিন্তু অসাধারণ প্রভাব রয়েছে। ভগবান বলছিলেন যে এটি বিজয় দান করে, সুখ দান করে, এটি সুস্বাস্থ্য দান করে, পুত্র দান করে, সৌভাগ্য দান করে, এরকমভাবে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে এই রক্ষা কবচ সূত্র ধারণ করার কথা। তবে যারা এদিন রক্ষা কবচ সূত্র ধারণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে তারা দেবতর্পণ পিতৃতর্পণ করতে পারেন। সকালে প্রাতকালে আপনারা দেবতর্পণ পিতৃতর্পণ করতে পারেন। সেক্ষেত্রে দেবলোকের সকল দেবগণ সন্তুষ্ট হবেন, আপনার সকল পিতৃপুরুষেরা সন্তুষ্ট হবেন, তারা আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। তো ভগবান বলছিলেন যে দেবতর্পণ পিতৃতর্পণ করে নিতে হবে। এরপর রাখি বন্ধনের যে মূল কার্য, তো এই ক্ষেত্রে লাল সুতি বা রেশম বস্ত্র, অল্প পরিমাণে লাল সুতি বা রেশম বস্ত্র নিয়ে সেটিতে সাদা সরিষা বীজ এবং গোটা ধান এবং জব শস্য, অর্থাৎ কয়েকটি পূর্ণ গোটা ধান এবং জব শস্য সেখানে দেবেন এবং সুবর্ণ অল্প স্বর্ণ দেওয়া যেতে পারে এবং কালো সরিষা, দুর্বা ঘাস, চন্দন কাষ্ঠ প্রভৃতি দ্রব্যগুলি হচ্ছে জলে ধুয়ে নিতে হবে এবং সেই লাল সুতি বস্ত্র বা রেশম বস্ত্র নিয়ে সেটিকে গিট দিতে হবে কেশর লিপ্ত সুতো দ্বারা। অর্থাৎ সেই সুতোটি কেশরে লিপ্ত করা হয়েছে, কেশরে ভিজিয়ে নেওয়া হয়েছে, সেরকম সুতো দিয়ে গিট দিয়ে নিতে হবে এবং এটিকে তামার পাত্র রেখে পবিত্র করতে হবে, বিশেষভাবে পুজো দিতে হবে, ভগবানকে প্রার্থনা করতে হবে, ভগবানকে অফার করতে হবে এবং ভগবানকে অফার করার পর যখন এই রক্ষা কবচ সূত্র অর্পণ করা হবে, অর্থাৎ ধরুন বোন তার ভাইকে অর্পণ করবে, স্ত্রী তার স্বামীকে অর্পণ করবে, সেই ক্ষেত্রে উঠোনে অর্থাৎ একটি খোলা স্থানে, একটি চতুষ্কোণ স্থানে গোময় লেপন করে সেখানে একটি চতুষ্কোণ আঁকা যেতে পারে চন্দন দিয়ে, তাতে কোনো পিঠ বা পিঁড়ি সে বসার আসন দিতে হবে। সেখানে যাকে অর্পণ করা হবে তিনি বসবেন, বাকি সকলে হরিনাম কীর্তন করতে পারেন। যদিও ভবিষ্যতের পুরাণ অনুযায়ী প্রথমে ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করে এবং তাকে ঘৃতপ্রদীপ দিয়ে, প্রথমে ভগবানকে ঘৃতপ্রদীপ দিয়ে আরতি করা হয় এবং সেই প্রসাদী প্রদীপ তার মুখমণ্ডলে অর্পণ করা হয় এবং তাকে বিশেষভাবে আশীর্বাদ করা হয় এবং রক্ষা কবচ সূত্র প্রদান করা হয়ে থাকে। প্রথমে ব্রাহ্মণ তাকে অর্পণ করেন, এরপর সেটি স্ত্রী বা তার বোন তাকে রক্ষা কবচ সূত্রটি পরিয়ে দিতে পারেন, অর্পণ করতে পারেন। এবং এই ক্ষেত্রে একটি মন্ত্র রয়েছে, ইয়েনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ তেন ত্বামভিবদনামি রক্ষে মাচল। অনুবাদ হচ্ছে, আমি আপনার দ্বারা সুরক্ষিত হে রক্ষা, যা দানবরাজ মহাবলশালী বলি রাজায় বন্ধন ছিল, অতএব হে রক্ষা, এই অনুগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না। তো এই মন্ত্র উচ্চারণ করে রক্ষা কবচ সূত্র বেঁধে দিতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করে। তো এইভাবে হচ্ছে রাখি বন্ধনের ক্ষেত্রে আপনারা রাখি বা রক্ষা কবচ সূত্র বন্ধন করতে পারেন। আমরা আজকে এই বন্ধনের, রাখি বন্ধনের সঠিক সময়সূচি জেনে গেলাম, সারা বিশ্বের সময়সূচি, কিভাবে রাখি বন্ধন করতে হবে, আর কি মাহাত্ম্য, সকল বিষয়ে আলোচনা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।